খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি ফরিদপুর থেকে। আমাদের বাস খুব দ্রুত গতিতে চলছে এবং দেখতে পাচ্ছেন যে আশেপাশের গাছপালা বা আশেপাশে যা দেখা যাচ্ছে খুব দ্রুত গতিতে অতিক্রম করে যাচ্ছে আমাদের বাস। ড্রাইভার মামা খুব জোরে সোরে গাড়ি চালাচ্ছে। খুলনা সড়ক যেহেতু অনেক বিস্তৃত এবং এই জায়গাটা কিন্তু খুব দ্রুত গতিতে গাড়ি চলে, ঢাকা খুলনা মহাসড়ক, এবং যার কারণে আমি একটু স্লো মোশনে দিয়েছি। আশেপাশের দৃশ্য খুব দেখা যাচ্ছিল না, বা যেটা ধারণ করা যাচ্ছিল সেটাও চোখের মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছিল এরকম। তাই দীর্ঘক্ষণ উপভোগ করবার যে বিষয়টা সেটা হচ্ছিল না। আশেপাশে এখন যেহেতু বর্ষাকাল, তার একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। পানিতে পরিপূর্ণ হয়ে আছে এখানকার খাল। আমি যেহেতু প্রায়শই বা মাঝে মধ্যেই গত প্রায় 2 বছর যাবৎ খুলনা যাতায়াত করছি ঢাকা থেকে, তখন দেখতে পাচ্ছি যে এখন তো বর্ষাকাল, অন্যান্য সময় দেখি যে এখানে শুকানো থাকে বেশ, এখন কিন্তু বেশ কানায় কানায় পূর্ণ এবং পরিপূর্ণভাবে সতেজও মনে হচ্ছে। তো বর্ষার এই সময়টাতে যেহেতু কিছুক্ষণ পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, তার কারণে সব কিছু গাছপালা সব কিছু এক ধরনের সজীবতা থাকে এবং রাস্তাঘাটেও ধুলোবালি সেভাবে পরিলক্ষিত হয় না। পাটের সিজন হওয়াতে এ সময় কিন্তু অনেকেই পাট জাগ দেন এসব খালেই, বা যেখানে একটু পানি রয়েছে সেখানে। দেখতে পেলাম বেশ কিছু পাটখড়ি, পাট ছাড়ানোর পর সেগুলো রোদে শুকিয়ে দেওয়া হয়েছে, যেটাকে পাটখড়ি বলে। পরবর্তীতে সেগুলো শুকিয়ে বান্নার কাজে ব্যবহার করা হবে। এটা গ্রাম বাংলার খুব পরিচিত দৃশ্য। দেখতে পাচ্ছি যে আশেপাশে সব কিছু পানিতে থই থই করছে এবং সেটার একটা আলাদা যে সৌন্দর্য রয়েছে সেটা খালি চোখে না দেখলে সেটা উপলব্ধি করা যায় না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যেহেতু জানালার পাশে বসেছিলাম, তাই পুরো সৌন্দর্যটা বেশ উপভোগ করতে করতেই যাচ্ছিলাম। আমি খেয়াল করছিলাম যে শরৎ এখনও আসেনি, তবে আকাশে কিন্তু সাদা মেঘের যে ভেলা সেটা পরিলক্ষিত হচ্ছে। কিছুটা মেঘলা আকাশ ছিল এবং সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মুষলধারে যেটাকে বলে তেমনটি হয়নি, তবে আমার কাছে যেটা মনে হয়েছে একটু ঠান্ডা পরিবেশ, গরম ভাবটা চলে গিয়েছে এবং একই সাথে আকাশে যেই মেঘলা পরিস্থিতি, বিশেষ করে সাদা মেঘ, একটু ঘন কালো মেঘও রয়েছে, সাদার যেই সংমিশ্রণ সেটা বেশ অনিন্দ একটা চিত্রকল্প সামনে নিয়ে আসছিল। এখন আমাদের যেই যাত্রা সেটা প্রায় 2 ঘন্টার যাত্রা, না 2 ঘন্টা না, আরও একটু বেশি, 2 ঘন্টা 45 মিনিটের যে যাত্রা। সময়ের হিসেবটা মূলত ফরিদপুরের ভাঙার মোড় থেকে, এখান থেকেই আমি খুলনার উদ্দেশ্যে রওনা হই, কিংবা ঢাকা থেকে যখন রওনা হই তখন হচ্ছে আমাকে গুলিস্তান থেকে রওনা হতে হয়, এবং সেখানে যদি রাত 12টার দিকে রওনা হই, একবার এসেছিলাম 3 ঘন্টার মতো সময় লাগে। এটা খুবই আমাকে বিস্মিত করেছিল। মধ্যরাতে আমি যখন পৌঁছে গিয়েছিলাম তখন কোথায় থাকবো এটা নিয়ে একটা সংকট তৈরি হয়েছিল। পরবর্তীতে যাই হোক, খুলনা ভার্সিটির যে গেস্ট রুম রয়েছে সেখানেই থাকতে পেরেছিলাম। সকাল সকাল রওনা হয়েছি, তাই সেই সংকটটা এখন নেই। তবে দিনের বেলা ভাঙা থেকে খুলনা 0 পয়েন্ট 2.25 ঘন্টায় লেগে থাকে সাধারণত। আমি ঢাকা থেকে যখন এসেছি তখন সময় লেগেছে 6.5 ঘন্টা ঢাকা থেকে যদি রওনা হই। তবে আমি ঢাকা থেকে সরাসরি খুলনায় যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। চেষ্টা করি তার আগে একদিন বাড়িতে থেকে বিশ্রাম নিয়ে তারপর সকাল সকাল খুলনার উদ্দেশ্যে রওনা হওয়া। কেননা সকাল সকাল রওনা হলে কিন্তু সেখানে খুব স্বস্তিতে চলে যাওয়া যায় এবং কোনো ধরনের ঝামেলাহীন জ্যামও থাকে না, এবং সকালে যেই গাড়িগুলো চলে তারা খুব দ্রুত লয়ে চলে এবং কোনো ধরনের কোথাও স্টপেজে দাঁড়ায় না। গেল 2 বছর ধরে খুলনা যাচ্ছি একাডেমিক কারণে, তবে এবার যে পরিমাণ ব্যস্ত অবস্থায় গেলাম, মানে এত পরিমাণ ব্যস্ত ছিলাম, চাকরি
সহ নানা কিছু নিয়ে। তো সময় বের করাটাই আসলে খুব কঠিন হয়ে পড়েছিল। তারপরও যখন সময় বের করে ছুটি নিয়ে যখন খুলনার উদ্দেশ্যে রওনা হলাম এবং এমন একটা পরিবেশে রওনা হলাম, সব ধরনের যেই এক ধরনের দুশ্চিন্তা ছিল এবং এক ধরনের মানসিক অশান্তি ছিল, ক্লান্তি ছিল, সেটা সব যেন একদম ছাপিয়ে গিয়েছে। এবং এই যে জার্নিটা প্রায় 3 ঘন্টার জার্নি, সেই জার্নিটা যে বোরিং হওয়ার যে বিষয় সেটি কিন্তু হয়নি। এবং গান শুনতে শুনতেই মূলত আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই কখন যে সময়টা শেষ হয়ে গেল বুঝে উঠতে পারিনি। যদিও এটি এক ধরনের চিন্তার মধ্যে ছিল যে দ্রুততম সময়ে যদি পৌঁছানো না যায় বা কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ে যাই, সেক্ষেত্রে আমার যে উদ্দেশ্যে যাওয়া আর কি, সেটি বাধাগ্রস্ত হতে পারে, আরও একদিন বেশি সময় লাগতে পারে। কিন্তু সেটি হয়নি, তাই খুব নির্বিঘ্নেই গিয়েছি, কোনো ধরনের সমস্যাও হয়নি। প্রতিবার এক ধরনের আশঙ্কা থাকে যে 4 ঘন্টা লেগে যায় কি না, কারণ অনেক সময় লোকাল বাসের মতোই কিন্তু কখনো কখনো যাত্রী ওঠানামা করে এবং অনেক সময় দেরি হতে পারে। কিন্তু সকালবেলা যেহেতু কোনো জ্যামও ছিল না এবং বাস খুব দ্রুত গতিতেই চলেছে, কোনো ধরনের সমস্যা আমি পাইনি। তাই খুব নির্বিঘ্নে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মন জোড়াতে জোড়াতে একদম খুলনার দিকে রওনা হয়েছে। আপনারা দেখছেন যে আকাশটা কত মোহনীয় এবং একদম পানিতে পূর্ণ খাল বা যে চক, এখানে তো শুকনো সময়ে নানা রকম শস্য হতো বা কৃষিকাজের জন্য যে ব্যবহৃত হওয়ার যে বিষয়টি, কিন্তু এখন যেহেতু পানিতে ডুবে গিয়েছে, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি যে পাট জাগ দেয়া বা বর্ষার সময়ে আসলে সেটি ছাড়া আসলে বিকল্পও থাকে না, ডুবে যায় শস্য। সব প্রাকৃতিক দৃশ্য, সুন্দর আবহাওয়া, হিমশীতল আবহাওয়া, যেহেতু বৃষ্টি হয়েছে, তো সব মিলিয়ে একটা অন্যরকম আনন্দদায়ক ছিল এবারের জার্নি। এবং আমার কাছে মনে হয় একটা স্মরণীয় জার্নি হয়ে থাকবে এবারের জার্নিটা। যদিও বারবারই মনে হচ্ছিল যে বেশি সময় থাকবার সুযোগ থাকবে না। প্রতিবারই আমি খুলনায় যাই, সেখানে অন্তত 2 দিন সময় থাকি, কিন্তু এবার মনে হচ্ছিল যে একদিনই চলে যেতে হবে এবং একদিনেই আবার ফিরতে হবে। অর্থাৎ জার্নিটা এখন যে প্রায় 3 ঘন্টার জার্নি, আবার কিছুক্ষণ পরেই আবার হয়তো বিকেলে 3টার পরে রওনা হয়ে যেতে হবে। ওই চিন্তাটা ছিল যে সারাক্ষণ জার্নির উপরেই থাকবো কিনা, কারণ গতকালও আমি জার্নি করে অনেক রাতে বাড়িতে এসেছি এবং কোনো রকমে একটু ঘুমিয়েই এক ধরনের প্রস্তুতি নিতে হয়েছে। সকালে উঠে আবার সেই খুলনার উদ্দেশ্যে রওনা হওয়া এবং আবার ফিরে আসার যে তাড়নাটা, তো সেই শঙ্কাটাও ছিল। তবে আমি গান শুনতে শুনতে একদম পুরো প্রায় 3 ঘন্টা যে সময়টা খুব উপভোগ করেছি এবং কোনো ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি। এবং এই যে জার্নিটা যদি উপভোগ নাই করা যায়, তখন কিন্তু সেটা শুধু মনের ওপরে নয়, শরীরের উপরেও পড়ে। কারণ দীর্ঘক্ষণ বসে থাকার যে বিষয়টা, সেটা অনেক সময় শরীরের ওপর যে প্রভাব ফেলে, সেটা মানসিকভাবে যদি আমি আনন্দ উদযাপন না করতে পারি, সেটা কিন্তু পরবর্তীতে আরও বেশি সংকট তৈরি করবে। তা আমার কাছে মনে হয়েছে যেহেতু আসছি খুলনায় এবং আমি একটা কাজেই যাচ্ছি আমার একাডেমিক কারণে, তো এই সময়টা উদযাপন কেন নয় আসলে। এবং উদযাপন করতে করতে যদি যাওয়া যায় এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যদি যাওয়া যায়, সেটা তো কখনোই আসলে মন্দ নয়। এবং আনন্দের একটা খোরাক তৈরি করছে প্রাকৃতিক দৃশ্য। দেখুন কি সুন্দর দৃশ্য, এবং সাদা মেঘের মাঝে আবার একটা নীল আকাশ আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা দৃশ্য, সব কিছু ভাসছে, অন্যরকম একটা বর্ষার যেই প্রাকৃতিক আবহ থাকে, সেই গ্রাম বাংলার যে বর্ষাটা, সেই বর্ষায় যেন চোখে ধরা দিচ্ছে। তো এইটার যে দেখবার অভিজ্ঞতা, এটা যদি সরাসরি না দেখা যায়, শুধু মোবাইলে কিংবা স্ক্রিনে দেখে কিন্তু সেই স্বাদটা আসলে নেওয়া যায় না। তা আমরা যারা সবসময় গ্রামে থাকি না বা গ্রামে থাকা হয় না, তাদের জন্য এটা আসলে অনেক বড় একটি পাওয়া। নাগরিক জীবনে, কাঠখোট্টা জীবনে অভ্যস্ত হয়ে পড়া, সেখান থেকে বেরিয়ে এসে এমন প্রাকৃতিক দৃশ্য আমাদের মনকে যেমন প্রশান্তি এনে দেয়, তেমনি কর্মক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়, অনেক বেশি সতেজ করে তোলে, আরও বেশি কাজ করবার অনুপ্রেরণা তৈরি করে। তো এমন দৃশ্য যখন দেখি, তখন মাঝে মাঝে মনে হয় যে এই সারাক্ষণে যদি এখানে থেকে যেতে পারতাম, এরকম অনুভূতিও হয়। তবে এটা ঠিক, যারা সারাক্ষণ গ্রামে থাকেন বা প্রকৃতির মাঝে থাকেন, তাদের এমনটা মনে হয় কিনা জানি না। কারণ
আর সারাক্ষণ যারা থাকেন এবং এক ধরনের এটা তো একদম যুদ্ধ, প্রকৃতির সাথে মিশে থাকে এবং এক ধরনের যুদ্ধও তাদের করতে হয় নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে। তাদের জীবনটা নিশ্চয়ই অনেক সংগ্রামের। তো আমরা দূর থেকে যারা হঠাৎ হঠাৎ গ্রামে যাই বা প্রকৃতির সাথে মাঝে মাঝেই সখ্য নিজেদের গড়ে তুলতে চাই, তখন মনেই হয় যে এখানে হয়তো অনেক দিন থেকে যাওয়া যেত। ওই কল্পনাতেই বোধহয় অনেক বেশি সুখ। ওই কল্পনাটাই আমরা আসলে খুব ভালোবাসি হয়তো। এজন্যই কল্পনার মাঝে আমরা বেঁচে থাকতে চাই যে ওইরকম ইউটোপিয়া চিন্তা হয়তো আমরা করি। কিন্তু মোটের ওপর হয়তো কোনো জায়গায় যেটাই বলি না কেন, আমরা যেই জীবনযাপন করি সেটা হয়তো সবসময় আমরা যেভাবে দেখি বা ছবির ক্যানভাসে আমরা যেভাবে দেখি ততটা সহজ নয় জীবনধারণটা। দেখতে পাচ্ছি যে রাস্তা জুড়ে আমরা এখন মূলত এই মুহূর্তে যে গোপালগঞ্জের পার হচ্ছি এবং এই জায়গাটা আরও একটি সড়ক চলে গিয়েছে, আমরা একটু মোড় নিয়ে যাচ্ছি আর কি। তো এখন এই যে গোপালগঞ্জ এবং বাগেরহাট দুটো জেলা পার হয়ে আমরা কিন্তু যাই এবং এখানে মূলত আমার একটা স্মৃতি জড়িত হয়ে আছে যে গোপালগঞ্জেও আমার এক বন্ধু থাকে, সেখানে ওদের বাড়ি, আমরা একসাথে পড়াশোনা করেছি স্কুল কলেজ জীবনে। ওর সাথে একবার দেখা করতে গিয়ে কিন্তু গোপালগঞ্জে আমি থেমেছিলাম। সেটাই ছিল আমার প্রথম গোপালগঞ্জে আসা বলতে গোপালগঞ্জের ওপর দিয়ে তো আমাদের যেতে হয়, তবে ওখানে গিয়ে অবস্থান করা, কোনো দৃশ্য দেখা বা থাকা, কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখা, সেই অর্থে আর কি। তো তারপরে আমার গোপালগঞ্জের পরে সেটা হচ্ছে যে এখানে আরও একটি জেলা রয়েছে যেটা আমরা পার হই, সেটা হচ্ছে বাগেরহাট। এই বাগেরহাটের আমার খুব কাছের একজন মানুষ, আমার রুমমেট কবির ভাই। রুমমেট থেকে তিনি হয়ে উঠেছিলেন আমার খুবই কাছের, কি বলবো, একদম প্রাণের মানুষ। তিনি আমাকে শাসন করতেন, নানা ধরনের পরামর্শ দিতেন, একদম আপন ভাইয়ের মতো। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হলে আমি এমন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে কি বলবো, তার স্মৃতিচারণ কি করব, আমি আসলে বলেই উঠতে পারছিলাম না। আমি তাকে নিয়ে 1 বছর কিছু বলিই নি, কোথাও লিখিও নি। তারপর তাকে আমার মনের ভিতরে যে কথা সেটা আমি একটা বইয়ে উৎসর্গ করে লিখেছিলাম। যাই হোক, তাকে দেখবার জন্য কিন্তু আমি এসেছিলাম, বাগেরহাটে এসেছিলাম। ওইবারই আমার বাগেরহাটে ঘুরে দেখা এবং তার কবরও আমি জিয়ারত করেছিলাম। মূলত শুধু তার কবর জিয়ারত করবার জন্যই গিয়েছিলাম বাগেরহাটে। তো এখন কথা বলতে বলতে আমরা রূপসা সেতু, যেটি খুলনার খুবই বিখ্যাত একটি সেতু, ওই পাশে ট্রেন লাইন দেখা যাচ্ছে, ট্রেনের যে সেতু, এটি খুবই ঐতিহ্যবাহী এবং অনেক নামকরা। এটা দেখতেও অনেকে আসেন, আশেপাশে দৃশ্য দেখতে আসেন, উপভোগ করতে আসেন। এপারের মানুষজন কিন্তু ঘুরতেও আসেন নিচে। আমি নিজেও এসেছিলাম, আমার একজন সহপাঠীর সাথে ঘুরতে এসেছিলাম, তিনি মূলত এখানকার। তিনি আমাকে নিয়ে এসেছিলেন ঘুরতে। সেটা ছিল এটার নিচে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখানে ঘোরার আনুষ্ঠানিক কোনো আয়োজন, এরকম বড় কোনো স্থাপনা বা আয়োজন নেই। তবে মানুষ এখানে প্রশান্তির জন্য আসে, নদীর কাছে আসে, যেটা বলছিলাম প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নেবার জন্য, নিজেকে বিলীন করে দেওয়ার জন্য আসে। সেতু পার হবার প্রায় আধা ঘন্টা পরে আমি পৌঁছে যাই প্রিয় খুলনা শহরে এবং এখানে এসে আমি চলে যাই আমার একাডেমিক কাজে।